নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠানটি। আজকের আমরা আলোচনা করব সরিষার শস্য সুরক্ষা নিয়ে। এখন রবি মৌসুম চলছে, মাঠে মাঠে সর্ষে গাছে সর্ষে ফুলও চলে এসেছে। যতদূর আমাদের দৃষ্টি যায় ততদূরই শুধু হলুদ রঙের ফুল। তো আমাদের যত রকমের তৈলবীজ চাষ হয় তার মধ্যে সর্ষের গুরুত্ব অপরিসীম, কারণ আমাদের বাঙালিদের রন্ধনশালায় বিশেষ করে সর্ষের তেল না হলে যেন ঠিক হয় না। ঝোল ঝাল থেকে সর্ষে ফোড়ন সব কিছুতেই সর্ষের একটা দরকার। কাজেই সর্ষে কতটা যে উপকারী সেটা আমাদের আর বলার অপেক্ষা রাখে না। তবে আমাদের রাজ্যে যত রকমের তৈলবীজ চাষ হয়ে থাকে সে তুলনায় কিন্তু আমাদের উৎপাদন অনেকটাই কম। তো যাই হোক, চাষি বন্ধুরা যেভাবে সর্ষে চাষ করেছেন, অনেক সময় দেখা যায় যে পোকামাকড়ের আক্রমণ, তার ফলে সর্ষের উৎপাদন অনেকটাই ব্যাহত হয়ে থাকে। কিভাবে এই উৎপাদনকে রক্ষা করা যাবে, অর্থাৎ রোগ পোকার আক্রমণ থেকে চাষি বন্ধুরা রেহাই পাবেন, সেই সব বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়টি আবার বলে দিই আপনাদেরকে। আজকের আলোচনার বিষয় সরিষার শস্য সুরক্ষা। আজকের এই আলোচনার জন্য আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষজ্ঞ। আসুন আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার একেবারে বাঁ পাশে রয়েছেন ডক্টর প্রদীপ কুমার দে। নমস্কার প্রদীপ বাবু, কীটতত্ত্ববিদ, পশ্চিমবঙ্গ সরকার। আর আমার একেবারে ডান দিকে রয়েছেন ডক্টর সুজয় দত্ত। নমস্কার সুজয় বাবু, সহকারী শস্যবিদ, ক্ষেত্রীয় গবেষণা কেন্দ্র, বর্ধমান। আর দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আজকের আলোচনা সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমাদেরকে ফোন করুন। ফোন নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া হচ্ছে। আর যখন ফোন করবেন আপনারা তো জানেন শুধুমাত্র টেলিফোনে কথা বলবেন, নাহলে আমাদের একটু শুনতে অসুবিধা হবে। তাহলে আমি সরাসরি চলে আসি একেবারে আলোচনায়। আমি প্রদীপবাবু আপনার কাছে জেনে নিই যে সর্ষে চাষের পশ্চিমবঙ্গের বর্তমানে অবস্থাটা কি, যদি একটু বুঝিয়ে বলেন। প্রথম কথা যেটা বলার দরকার, আপনি যেভাবে শুরু করলেন আর কি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে সাধারণভাবে ভোজ্য তেল আমরা যে সমস্ত তৈলবীজ থেকে পেয়ে থাকি, এই ভোজ্য তেলের উৎপাদন আমাদের দেশে সামগ্রিকভাবে, দেশেই শুধু রাজ্যে নয়, সামগ্রিকভাবে আমাদের গোটা দেশেই আমাদের যা চাহিদা তার তুলনায় অনেক কম। কত কম? প্রায় অর্ধেক। মানে 50% আমরা মাত্র তৈরি করতে পারি, বাকি 50% আমাদেরকে বিদেশ থেকে কিনে নিয়ে আসতে হয়। ফলে তৈলবীজে আমাদের উৎপাদন অনেক ঘাটতি রয়েছে চাহিদার তুলনায়। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই একই চিত্র। আমরা মোটামুটি 50% তৈরি করি। পশ্চিমবঙ্গে আমাদের যে সামগ্রিক চাহিদা সেই তুলনায় 50% তৈরি হয় সবকটা তৈলবীজ মিলিয়ে। মূলত 4টে মূল তৈলবীজ আমাদের এখানে চাষ হয় পশ্চিমবঙ্গে। তার প্রথম এবং প্রধান যেটা, সেটা হচ্ছে সরষে, দ্বিতীয় হচ্ছে তিল, তৃতীয় হচ্ছে বাদাম এবং চতুর্থ হচ্ছে সূর্যমুখী। এছাড়া খুব সামান্য কিছু গৌণ তৈলবীজ চাষ হয়, যেমন তার মধ্যে কুসুম আছে, কিছুটা সয়াবিন থেকে আমরা পাই, কিছুটা হচ্ছে আমরা বাদাম থেকে পাই। বাদাম তো আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ফসল। তো আছে আরও কিছু, আমাদের ওই লিনসিড আছে, আমাদের মানে মোসনে আছে, ইত্যাদি নানা রকম ছোটো ছোটো। সেগুলোর মানে কন্ট্রিবিউশন খুব কম, 1%-এরও কম আমরা টোটাল যা তৈলবীজ উৎপাদন হয় তার থেকে। এবার হচ্ছে সর্ষে তাহলে কতটা হচ্ছে, গোটা আমরা যতটুকু তৈরি করতে পারছি পশ্চিমবঙ্গে তার মধ্যে 60 থেকে 65% কেবলমাত্র সর্ষে চাষ হয়। সর্ষে মানে 3 রকমের সর্ষে আমাদের এখানে চাষ হয়। তার একটা হচ্ছে টরি সর্ষে, একটা সাদা সর্ষে, একটা হচ্ছে রাই সর্ষে। এই 3টে সর্ষে মিলে আমরা 60 থেকে 65% তৈলবীজ এখানে যা উৎপাদন করি তার 60 থেকে 65% কেবলমাত্র মানে সর্ষের থেকে পাই। এবং আপনারা জানেন যে পশ্চিমবঙ্গবাসী হিসাবে, বিশেষত বাঙালি হচ্ছে সর্ষের তেলে বেশি অভ্যস্ত, সর্ষের তেল খেতে বেশি পছন্দ করে বা সর্ষের তেলের ব্যবহার বেশি হয়। অতএব সর্ষের চাষ আমাদের আরও বেশি গুরুত্ব দিয়ে করতে হবে। আমরা আজকে আমাদের আলোচনাতে আরও কী করে ফলন বৃদ্ধি করা যায় শস্য সুরক্ষার মাধ্যমে তা নিয়ে মুখ্যত আলোচনা করব। সুজয়বাবু, এই যে শস্য সুরক্ষার কথা যখন এলো, তখন মূলত সর্ষে যে চাষ করেছেন, এই সর্ষেতে কী ধরনের রোগ পোকার বেশি আক্রমণ ঘটে সেটা যদি একটু বলেন। হ্যাঁ, সরিষা চাষে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন রোগ পোকার আক্রমণ হয়ে থাকে। রোগের মধ্যে অন্যতম প্রধান রোগ হলো পাতাধসা রোগ, আর অন্যতম প্রধান পোকা হলো জাপ পোকা বা মেরি পোকা। এছাড়াও অন্যান্য রোগ হয়, যেমন ধরুন সাদা মরিচা রোগ বা স্ক্লেরোসেনিয়াজনিত কাণ্ড পচা রোগ, ব্যাকটেরিয়াজনিত ঝলসা বা কালো পচা রোগ, তারপর হচ্ছে শিকড় ফোলা রোগ। এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ রোগ হয়। আর পোকার মধ্যে জাপ পোকা ছাড়াও রয়েছে করাত মাছি, হীরক পিট মথ, পাতা জড়ানো পোকা, এরকম আরও বেশ কিছু পোকা উপদ্রব আমরা সর্ষে ক্ষেতে দেখতে পাই। প্রদীপবাবু, এই যে জাপ পোকার কথা বললেন বা মেরি পোকার কথা বললেন সুজয়বাবু,
এই পোকাগুলোর আক্রমণ বা এর লক্ষণ কিভাবে বুঝবেন চাষি বন্ধুরা? আমাদের বেশিরভাগ কৃষক বন্ধু যারা সর্ষে চাষ করেন তারা অনেকেই এটার সঙ্গে পরিচিত। আপনারা ছবিতেও দেখবেন, মাঝে মাঝে আমরা ওখানে টিভি স্ক্রিনে দেখতে পাবেন জাপ পোকার ছবি, দেখলে চিনতে পারবেন। মূলত একটু হলুদাভ সবুজ রঙের খুব ছোট্ট ছোট্ট পোকা, এবং সাধারণত এর আক্রমণ হয় ওপরের 10 সেন্টিমিটার যে খুব নরম রসালো কচি অংশ, গাছের ফুল, কুঁড়ি, পাতার কুঁড়ি ইত্যাদি যে অংশটা আছে, সেখানেই মূলত এই পোকাগুলো একসঙ্গে গুচ্ছাকারে ছোট থেকে বড় থেকে সব মিলে একসঙ্গে বসে ওখানে রস শুষে খায়। বেশ, এরা সাধারণত ওপরের দিকেই থাকে। আর এরা যখন খায় তখন এদের থেকে এক রকমের মধু রস নিঃসরণ হয়। ওই মধু রসটা ওখানে জমতে জমতে পরবর্তীকালে ওখানে এক রকমের কালো ছত্রাক তৈরি হয়। শেষ পর্যন্ত ওখান থেকে যেহেতু অনেক রস শুষে খেয়ে নিচ্ছে, সেই জন্য গাছটাও আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, শুকিয়ে যায়, এবং ওই যে ছত্রাকটা তৈরি হচ্ছে কালো রঙের, ফলে গাছের মাথাটা, অর্থাৎ যেখানে শুঁটি বেরোবে, যেখানে ফুল হবে, যেখান থেকে আমরা দানা পাবো সর্ষের দানা, সেই জায়গাটা আস্তে আস্তে শুকিয়ে মরে যায়। মনে রাখতে হবে যে এটার আক্রমণ কিন্তু মূলত হয় এই জানুয়ারির 2nd উইক বা 3rd উইক থেকে, অর্থাৎ প্রবল ঠান্ডাটা কমে যাওয়ার পরে যখন একটু একটু গরম শুরু হচ্ছে তখন থেকে এর আক্রমণটা বেশি হয়। আমরা মোটামুটি একটা হিসাব করে দেখেছি অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, যে যদি আমরা 10ই অক্টোবরের মধ্যে বীজ বপন করতে পারি তাহলে সেই গাছে আর সাধারণভাবে জাপ পোকার আক্রমণ হয় না। তার কারণ হচ্ছে জাপ পোকা হলুদ রঙে আকৃষ্ট হয়। অর্থাৎ এই যে আমাদের বললেন সুদীপ্তবাবু, যে এখন আমাদের মাঠে গেলে আমরা দেখব হলুদ হয়ে রয়েছে সমস্ত জায়গায়, মানে সর্ষের ফুল, ওই হলুদ রং দেখেই ওই পোকাটা উঠতে উঠতে এসে ওই হলুদ রং দেখে আকৃষ্ট হয়ে ওখানে বসে, এবং পরবর্তীকালে ওদের বাচ্চা হয়, ওখানে ডিম পাড়ে, ডিম ফুটে যে বাচ্চা হয়, সেই বাচ্চাগুলোর আর ডানা থাকে না, ওই ডানাহীন পোকাগুলো ওখানে থেকে বংশবিস্তার করতে থাকে। তাহলে আমরা যদি অক্টোবরের মধ্যে বীজ বপন করতে পারি তাহলে জানুয়ারির 2nd উইক বা 3rd উইকের মধ্যে সাধারণত হলুদ ফুল আর থাকে না, মানে হলুদ ফুল ঝরে সেখানে এবার শুঁটি দাঁড়িয়ে থাকে। ফলে ফুল যেহেতু নেই, সেই কারণে সেখানে এই পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয়ই যে আমাদের যেহেতু আমন ধান তুলে আমাদের সর্ষে চাষ করতে হয়, সেজন্য আমরা অনেকেই অক্টোবরের ওই ডেডলাইনটা মানতে পারি না, আমাদের একটু দেরি হয়ে যায়। দেরি হতে গেলে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, খুব জরুরি। সেটা হচ্ছে আমাদের এই বীজটাকে শোধন করতে হবে। এতদিন শোধন মানে আমরা এতদিন জানতাম যে বীজকে সাধারণত কোনো কীটনাশক দিয়ে শোধন করা হয়, কিন্তু ইতিমধ্যে শোধনের প্রযুক্তি আরও এক ধাপ এগিয়ে গেছে। তাতে আমরা বীজকে কীটনাশক এবং রোগনাশক দুটো দিয়েই শোধন করতে বলছি, বিশেষত যদি আমাদের দেরিতে বপন করতে হয়। অর্থাৎ আমরা যদি অক্টোবরের পরে নভেম্বর বা নভেম্বরের মাঝামাঝি বা নভেম্বরের শেষে গিয়ে বপন করি, তাহলে অবশ্যই সেখানে একটা ইমিডাক্লোপিড জাতীয় ওষুধ দিয়ে বীজ শোধন করে তবে ওটা লাগাবেন। তাহলে রোগের আক্রমণটা অনেকটাই কমে যাবে, পোকার আক্রমণটা অনেকটা কমবে, অর্থাৎ মানে ওইটা অনেক দিন ধরে ওখানে কার্যকরী থাকে। আর যদি তারপরেও এর আক্রমণ হয়, মাঝে মাঝেই ওখানে আমাদেরকে দেখতে হবে, যদি ওখানে আক্রমণ হয় এবং জমিতে 10% বেশি জমি গাছে যদি আপনি আক্রমণ দেখতে পান, তখন আপনাকে কীটনাশক ওষুধ দিতে হবে। আমি 2 বা 3টে ওষুধের নাম বলে দিচ্ছি, এগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতে পারলে ভালো। সাধারণত 7 দিন অন্তর 2বার বা 3বার স্প্রে করতে হতে পারে, পোকার আক্রমণ কীরকম আছে তার উপর নির্ভর করে। আমরা ব্যবহার করতে পারি অ্যাসিফেট, আমরা ব্যবহার করতে পারি ইমিডাক্লোপিড, আমরা ব্যবহার করতে পারি কুইনালফস। আমরা ইতিমধ্যে আমাদের একজন দর্শক বন্ধু ফোনে আছেন, জেনে নিয়ে কে আছেন। নমস্কার। হ্যালো হ্যালো বন্ধু, কে আছেন? হ্যালো নমস্কার, বলুন কে আছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন কোথা থেকে বলছেন? আমি থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনার প্রশ্ন বলুন। বলছি সর্ষে ব্যাকটেরিয়াজনিত রোগের জন্য আরেকবার বলুন, বলুন, শুনতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি না। ব্যাকটেরিয়াজনিত রোগ। বেশ বেশ, আপনি শুনতে থাকুন আলোচনা ব্যাকটেরিয়ার জন্য। আচ্ছা সুজয়বাবু, একটু বলুন যে সর্ষের একটা গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে ধসা রোগ, এই রোগের লক্ষণ বা তার প্রতিকার কি আছে, এবং সেই সঙ্গে উনি বললেন যে ব্যাকটেরিয়া ঘটিত একটা রোগের আক্রমণ ঘটে, তার প্রতিকার কি আছে? আচ্ছা, আমরা ছবিতে দেখাচ্ছি অলরেডি যে প্রধান রোগ যেটা বলছিলেন আপনি, যে ধসা রোগ, এটা 2 ধরনের ছত্রাকের আক্রমণে এই রোগটা হয়। বীজ বোনার 40 থেকে 45 দিন পর নিচের পাতায় কালো, মানে ধূসর কালো রঙের গোলাকার দাগ দেখা যায়। পরে ওই দাগের চারপাশে আংটির মতো বলয় রেখা দেখা যায়, এবং একটি দাগ আরেকটির সঙ্গে জুড়ে গিয়ে পাতায় ধসার লক্ষণ প্রকাশ পায়। তো যখন 75% গাছে ফুল এসে যাবে, তখন এই রোগের তীব্রতা বাড়ে, এবং এই রোগ শুধু পাতায় নয়, শুঁটিতে এবং কাণ্ডতেও এই রোগের লক্ষণ দেখা যায়। লম্বাটে বা গোলাকার কালো দাগ, যেটা ক্রমশ আস্তে আস্তে লম্বাটে হতে থাকে। আর
সুঁটিতে যদি হয়, যদি সময় মতো নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে সুঁটিগুলো কিন্তু সংকুচিত হয়ে যায় এবং বেঁকে যায়, এবং সুঁটির মধ্যে যে দানাটা থাকে সেই দানাটা ওজনে অনেক হালকা হয়, দানার ফলন কমে যায় এবং দানায় তেলের পরিমাণ কমে যায়। সুতরাং এটা একটা অন্যতম প্রধান রোগ, যার জন্য সরিষার ফলন 40% পর্যন্ত কমে যেতে পারে। এবং যদি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 70%-এর বেশি থাকে, সঙ্গে যদি উষ্ণ আবহাওয়া অর্থাৎ তাপমাত্রা 18 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস এবং মাঝে মাঝে যদি বৃষ্টি হয়, তাহলে এই রোগের তীব্রতা বাড়ে। রোগটি যেহেতু মূলত বীজবাহিত, সেই জন্য বীজ শোধন করতে হবে। বীজ শোধনের জন্য আমরা মেটাল্যাক্সিল বা ক্যাপটান বা থাইরাম জাতীয় ওষুধ দিয়ে বীজ শোধন করতে পারি। আর রোগের লক্ষণ যখন দেখা যাবে, তখন কিন্তু দেরি না করে আমাকে ছত্রাকনাশক হিসাবে আইপ্রোডায়ন বা আইপ্রোডায়নের সঙ্গে কার্বেন্ডাজিমের মিশ্রণ বা ম্যানকোজেব বা মেটাল্যাক্সিল ম্যানকোজেব বা ক্লোরোথ্যালোনিন, যে কোনো একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আচ্ছা প্রদীপবাবু, একটু বলুন যে সরষে চাষের একটা গুরুত্বপূর্ণ আর একটা রোগ রয়েছে, যেটা হচ্ছে পাতা খাওয়া রোগ বা মাছির আক্রমণ। এই মাছির আক্রমণ হলে চাষি বন্ধুরা কি করবে? এটা একটা গুরুত্বপূর্ণ কীটশত্রু আর কি, রোগ নয়। তো এটার নাম করাতে মাছি। আমি আগে যেমন বললাম যে সাধারণত ফুল আসার পরে, পরবর্তীকালে মানে গাছটা একটু বয়স হয়ে যাওয়ার পরে তবে জাপ পোকা বা মেরি পোকার আক্রমণ হয়। এখন যে পোকাটা বলছি করাতে মাছি পোকা, এই পোকাটা হচ্ছে সাধারণত গাছের বয়স প্রথম 3 সপ্তাহ, অর্থাৎ 21 থেকে 30 দিন। 30 দিনের বেশি গাছের বয়স হয়ে গেলে সাধারণত এই পোকাটার আক্রমণ হয় না, অর্থাৎ গাছ যখন ছোট চারা গাছে এর আক্রমণ হয়। এক ধরনের কালো রঙের লেদা পোকা আপনারা দেখতে পাবেন। ওই পোকাটা হচ্ছে গাছের মধ্যশিরা বাদ দিয়ে পাতার সবুজ অংশ খায়, এবং একটু বেশি মাত্রায় আক্রমণ হলে গোটা পাতাটাই খেতে পারে, কচি পাতার গোটাটা খেয়ে নিতে পারে। এমনও হতে পারে যে এরা পোকার আক্রমণ হলে প্রথম যেহেতু 20 দিন 21 দিনের মধ্যে যখন 2 পাতা 3 পাতার গাছ হয়েছে, সব কটা পাতা খেয়ে নিয়েছে এবং গাছটা মরে গেছে, নতুন করে বীজ বপন করার দরকার পড়ছে, অর্থাৎ পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। সাধারণত জানবেন যে যখন আমাদের ওখানে একটু শুষ্ক ওয়েদার এসছে বা মাটি শুকনো, তখন এই পোকার আক্রমণ বেশি হয়। অর্থাৎ ওই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এবং একটা বড় 15 দিন 20 দিনের একটা গ্যাপ যখন হচ্ছে শুষ্ক ওয়েদার, তখন পোকার আক্রমণ হতে পারে। যদি পোকার আক্রমণ হয় তাহলে কোনো ওষুধ ছাড়াও আমরা মারতে পারি, কারণ আমাদের সাধারণত 21 দিনের মাথায় একবার সেচ দেওয়ার দরকার পড়ে এই গাছকে বাঁচানোর জন্য। তাহলে ওই সময় যদি আমরা শুধু সেচ দিই ঠিক করে, তাহলেই কিন্তু এই পোকার আক্রমণ অনেকটা কমে যাবে। তারপরেও যদি প্রয়োজন হয় তাহলে একটা কোনো স্পর্শজনিত ওষুধ যেমন সাইপারক্লোরোপাইরিফসের মিক্সচার যদি আমরা 2 ml পার লিটার জলে গুলে স্প্রে করি, তাহলে এই পোকার থেকে আমরা সাফল্যের সঙ্গে মুক্তি পাবো। বেশ, সুজয়বাবু, চাষি বন্ধুরা প্রায়ই বলে থাকেন বা মাঠ পরিদর্শনের সময় দেখা যায় যে শিকড় ফলা রোগ, যে শিকড়টাকে ফুলে গেছে, এই শিকড় ফলা রোগ হলে চাষি বন্ধুরা কি করবেন বা তার প্রতিকার কি আছে? দেখুন, শিকড় ফলা রোগ প্রথমত প্রধানত দেখা যায় বীজ বোনার 1 মাস পরে। আমরা দেখব যে জমিতে জায়গায় জায়গায় গাছ বেঁটে হয়ে বসে যাচ্ছে, এবং এই রোগের লক্ষণ, প্রথম দিকের লক্ষণ হচ্ছে পাতাগুলো প্রথমে ফ্যাকাশে সবুজ হবে, তারপর হলদে হয়ে যাবে, এবং যদি আক্রান্ত গাছ আমরা যদি তুলি তাহলে দেখব যে শিকড়ে ছোট ছোট গুটি তৈরি হয়েছে এবং কিছু কিছু গুটি মানে ফুলে গিয়ে মুগুরের আকৃতি ধারণ করেছে। তো এই রোগটি সেই মাটিতেই হয় যে মাটি হচ্ছে অম্ল প্রকৃতির, এবং আমাদের রাজ্যে বেশিরভাগ মাটি হচ্ছে অম্ল প্রকৃতির মাটি। মাটির পিএইচ যদি 5.7 থেকে 6.2 বা তার নিচে থাকে, তখন কিন্তু এই রোগের প্রকোপ বাড়ে। আচ্ছা, একটু থামাচ্ছি, একজন বন্ধু ফোনে আছেন, জেনে নি কে আছেন। হ্যাঁ, দর্শক বন্ধু কে আছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো বন্ধু, কে আছেন? নমস্কার, বলুন। আব্দুল বাসের সরিষার ফুল এসেছে, বুঝলেন? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, গোড়াতে আলুর মতো হয়ে গেছে, জোড়া, আর গাছটা ঝামড়ে যাচ্ছে। বেশ, এটা নিয়ে আলোচনা করছি, আপনি শুনতে থাকুন। খুব ভালো প্রশ্ন করেছেন, ঠিক টাইমে। হ্যাঁ সুজয়বাবু, যেটা আমি বলছিলাম, আপনি যে প্রশ্নটা করেছেন কৃষক বন্ধু, একই সমস্যা বেশিরভাগ কৃষকের মাঠে আমরা দেখতে পাই। এটা মাটির অম্লত্বর জন্য হচ্ছে। মাটির অম্লতা বাড়লে ছত্রাকের সংখ্যা অনেক বেড়ে যায়, এবং এটা একটা প্লাজমোডিয়াফোরা ব্রাসিকি নামক ছত্রাকের আক্রমণে হয়। এই অবস্থায় কোনোভাবেই কিন্তু নাইট্রোজেন ঘটিত সার অর্থাৎ ইউরিয়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু রোগটা প্রকোপ বাড়বে, এবং কোনোভাবেই সেচ দেওয়া যাবে না। সেচ দিলে কিন্তু জমিতে অন্যান্য সুস্থ গাছেও কিন্তু ছড়িয়ে যেতে পারে। তাহলে এখন যেটা করণীয়, যে এর পরে যখন আমরা কোনো কিছু স্প্রে করে কিন্তু এই রোগকে নিয়ন্ত্রণ করা যায় না। তো আমরা যদি এটাকে আটকাতে চাই, তাহলে পরের বছর যখন আমরা সর্ষে চাষ করব, সর্ষে বোনার 4 সপ্তাহ আগে আমরা চুন বা বেসিক স্ল্যাগ দিয়ে অম্ল মাটিকে শোধন করে নেব। এক্ষেত্রে একর প্রতি প্রায় 10 কুইন্টাল মতো চুন বা বেসিক স্ল্যাগ জমিতে ছড়াতে হবে।
আর যদি মনে করি যে সর্ষে চাষ করব এবং যদি মাটি শোধন করার সুযোগ না থাকে, তাহলে প্রতিরোধী জাত হিসাবে WBBN1 অর্থাৎ কল্যাণ বলে একটা গভীর সর্ষের জাত আছে, সেই জাতটা আমরা করতে পারি। না হলে মাটির পিএইচ না বাড়িয়ে সর্ষে বলুন বা সর্ষে গোত্রের অন্যান্য ফসল যেমন ফুলকপি, বাঁধাকপি, ওলকপি বা ব্রককলি, এগুলো কিন্তু কোনোভাবেই চাষ করা যাবে না। বেশ, হ্যাঁ প্রদীপবাবু, হীরকপিট মথ বলে একটা আক্রমণ করে সর্ষে চাষে, সেক্ষেত্রে হীরকপিট মথ কতটা ক্ষতি করতে পারে বা তার লক্ষণ কি আছে যদি একটু বলে দেন। হীরকপিট মথ মানে এখন আমাদের হচ্ছে ইমার্জিং পেস্ট বা এখন একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আগে সর্ষে চাষের ক্ষেত্রে আমরা হীরকপিট মথকে অতটাও বেশি গুরুত্বপূর্ণ কীটশত্রু হিসেবে মনে করতাম না। বিশেষত যেসব জায়গায় ফুলকপি বাঁধাকপির চাষ হয়, আপনারা জানেন ফুলকপি বাঁধাকপিতে এক রকমের সবুজ লেদা পোকা হয় যারা পাতা খায়। একদম। এবার ওই ফুলকপি বাঁধাকপি কেটে নেওয়ার পরে তারপরে যদি মাঠে কোথাও সর্ষে থেকে থাকে, তাহলে এই পোকাগুলো ফুলকপি বাঁধাকপি খেতে না পেয়ে তার রিফিউজি পেস্ট হিসাবে গিয়ে সর্ষেতে আক্রমণ করে। সর্ষেতে আক্রমণ করলে দেখবেন যে ওরা কি করে, পাতা কম খায় তুলনায়, যেহেতু শেষের দিকে হচ্ছে ততদিনে তো সর্ষে গাছে আমাদের শুঁটি এসে গেছে, ওরা শুঁটি ফুটো করে শুঁটির মধ্যে মুখ ঢুকিয়ে ওখান থেকে দানাগুলোকে খেতে থাকে এবং দেখবেন যে শুঁটিটা অনেকটা খড়ের মতন সাদা বা হলুদ হয়ে গেছে। বেশ। এবং যেহেতু এরা শেষের দিকে ক্ষতি করছে, একটা দুটো পাতা খেয়ে নিলে কারোর সেরকম বড় কোনো ক্ষতি হয় না, যেহেতু যেখান থেকে আমরা মূল দানাটা পাবো, দানাটা তৈরি হয়ে যাওয়ার পরে ওরা শুঁটি বা দানাতে ক্ষতি করছে, তাই এরা কিন্তু অর্থনৈতিকভাবে বেশ খানিকটা ক্ষতি করতে সক্ষম। ফলে এটা সম্বন্ধে আমাদের সচেতন থাকতে হবে। বিশেষত আবার বলছি, যেখানে ফুলকপি বাঁধাকপির জায়গা যেখানে চাষ হতো সেটা কেটে নেওয়ার পরে আমাদেরকে বেশি সচেতন থাকতে হবে যে ওই পোকাটা এবার ফুলকপি বাঁধাকপি না পেয়ে আমাদের সর্ষেতে এসে ক্ষতি করতে পারে। তখন দরকার হলে আমাদের একটা মানে আগাম সতর্কতা হিসেবে ওষুধ স্প্রে করার দরকার হতে পারে। আমরা যে ওষুধগুলো ব্যবহার করতে পারি আগাম সতর্কতা হিসাবে আমরা অ্যাজেরিয়াকটিন 1% বা নিম তেল ব্যবহার করতে পারি। আর যদি তারপরে আপনাদের আক্রমণের পরে আমাদেরকে ওষুধ দিতে হয়, তাহলে ইন্ডক্সাকার্ব বা সাইপাক্লোরপাইরিফসের মিক্সচার বা ট্রাইজোফাস এই ওষুধগুলো ব্যবহার করা যেতে পারে। বেশ, সুজয়বাবু একটু বলুন যে এতক্ষণ তো আমরা গোড়া পচা হলো, এবার কাণ্ড পচাটা সেটা কিভাবে, কখন, কোন দশায় আক্রমণ করছে এবং তার প্রতিকার কি আছে? হ্যাঁ, সর্ষের ক্ষেতে যখন ফুল আসে, এটাও ফুল আসার পরই সাধারণত দেখা যায় যে মাটির ওপরে কাণ্ডের গোড়ার দিকে প্রথমে জলে ভেজা দাগ দেখা যায়, যে দাগগুলো কিছুদিন পরেই কিন্তু তুলোর মতো একটা আস্তরণ পড়ে যায় এবং গাছগুলো দূর থেকে দেখলে মনে হবে একটা সাদাটে ভাব রয়েছে। আর শুঁটি তাড়াতাড়ি পেকে যায়, গাছগুলো হেলে পড়ে এবং কাণ্ডের ভেতরে কঠিন স্ক্লেরোসিয়া তৈরি হয়। এবং একটা মজার বিষয় হলো, এই ছত্রাক মাটির মধ্যে প্রায় 5 থেকে 6 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে যদি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 90% বেশি হয়, যদি গড় তাপমাত্রা 18 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এবং মাঝে মাঝে যদি বৃষ্টি হয়, তাহলে এই রোগের মানে প্রাদুর্ভাবটা বেশি হয়। এখানেও আমাদের কিন্তু রোগ প্রতিরোধী জাতের চাষ করতে হবে, বীজ শোধন করতে হবে এবং সংশ্রিত মানের বীজ ব্যবহার করতে হবে। জৈব সারের সাথে যদি আমরা জৈব ছত্রাকনাশক হিসাবে ট্রাইকোডার্মা বা সিউডোমোনাস কিছুদিন জারিয়ে নিয়ে প্রথম চাষের আগে জমিতে ছড়িয়ে চাষ দিই, তাতে কিন্তু এই রোগের প্রকোপ কম হয়। আর তাছাড়া যেটা হতে পারে যে যদি সর্ষে চাষ করতেই হয়, তাহলে জমি ভালোভাবে কিন্তু সমতল করে নিতে হবে, কারণ জমিতে সেচ দেওয়ার সময় যেন কোথাও জল না দাঁড়িয়ে যায় বা কোনো কারণে যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল যেন দাঁড়িয়ে না থাকে, আমরা যেন ভালোভাবে নিষ্কাশন করে দিতে পারি। আচ্ছা প্রদীপবাবু, অনেকগুলো রোগ নিয়ে আলোচনা করলেন তো, কিন্তু এছাড়াও আর কোন ধরনের রোগ সরিষা ক্ষেতে ক্ষতি করতে পারে? আর একটা গুরুত্বপূর্ণ পোকা সম্বন্ধে আমি কৃষক ভাইদেরকে সতর্ক করতে চাইবো। সেটা হচ্ছে, আপনারা মাঠে গেলে দেখবেন কোথাও কোথাও এটা হচ্ছে, এখন একটু বেশিই হচ্ছে, অনেকগুলো গাছের মধ্যে কিছু কিছু গাছ যেন এরকম মাথাটা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখবেন যে একদম উপরের দিকে মাথাটা যেন একটা মানে সিল্কের সুতো দিয়ে কেউ সেলাই করে উপরের কয়েকটা পাতাকে জুড়ে নিয়ে মাথাটাকে মুড়িয়ে দিয়ে নিচের দিকে দাঁড় করিয়ে দিয়েছে। ওটা যদি খোলা যায় তাহলে দেখা যাবে ওর ভিতরে এক ধরনের সবুজ রঙের লেদা পোকা ওর ভিতরে বসে খাচ্ছে। এটাকে পাতা জড়ানো পোকা বা পাতা মোড়ানো পোকা বলা হয়। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পোকা, যেহেতু একটু পরের দিকে এর আক্রমণ হয় এবং উপর দিকটা যেখানটা বর্ধনশীল জায়গা, যেখানটা গাছ বাড়বে, যেখান থেকে ফুল বেরোবে, যেখান থেকে নতুন পাতা বেরোবে, যেখানে শুঁটি তৈরি হবে, সেই জায়গাটাকে যদি জুড়ে খেতে থাকে তাহলে ন্যাচারালি আমাদের ফলনে অনেকখানি হানি হতে পারে। এটা লেদা পোকাই, এটা একটা ধরনের লেদা পোকা, এমনই একটা পোকা সব জায়গায় আক্রমণ করছে। মানে এদের আবার অনেক রকমের নাম, সবগুলো যে একই লেদা পোকা তা নয়। বিভিন্ন প্রজাতির লেদা পোকা আছে, বিভিন্ন জনের চরিত্র বিভিন্ন রকম, বিভিন্ন জন বিভিন্ন সময় খায়, বিভিন্ন জায়গাতে খায়। ঠিক ঠিক। এটা একটা ভিন্ন ধরনের লেদা পোকা। এর আক্রমণের হাত থেকে রক্ষা পেতে গেলেও আমাদের স্পর্শজনিত কোনো কীটনাশক ব্যবহার করতে হবে। যেমন আমি আগে বলেছি, সাইপাক্লোরপাইরিফসের মিক্সচার বা ইন্ডক্সাকার্ব বা ট্রাইজোফাস,
এই ধরনের ওষুধ ব্যবহার করতে হবে। বেশ, এটা তো কীটশত্রুর আক্রমণ, আর কোন ধরনের রোগের আক্রমণ ঘটে থাকে যদি একটু বলে দেন। হ্যাঁ, রোগের মধ্যে অন্যান্য যে রোগগুলি রয়েছে সেটা হচ্ছে হোয়াইট রাস্ট বা সাদা মরিচা বা সাদা ফোস্কা রোগ বলে। এটা সাধারণত ওই বীজ বোনা 40 থেকে 45 দিন পর যখন ফুল আসবে তখন পাতাতে নিচের দিকে 1 থেকে 2 মিলিমিটার সাইজের সাদা ওই উঁচু পাস্তুলস বা ওই ব্রণের মতো ফুসকুড়ি দেখা যায়। এগুলো একটার সঙ্গে একটা পরে জুড়ে গিয়ে ছোপের মতো মানে হয়। আর এটা কিন্তু পুষ্পমঞ্জরিতেও কিন্তু আক্রমণ করতে পারে। যদি আক্রমণ বেশি হয় তাহলে পুষ্পমঞ্জরিটা অনেকটা স্ট্যাগ হেড অর্থাৎ হরিণের মাথার মতো লাগে। তো এটা সাধারণত শ্বেত সরিষা এবং রাই সরিষাতে বেশি হয়। ঠিক একইভাবে ডাউনি মিলডিউ বা তুলো রোগ সেটাও কিন্তু শ্বেত সরিষা এবং রাই সরিষাতে বেশি হয়। এটাও পাতার নিচের দিকে ধূসর সাদা রঙের ছোপ দাগ আসে, যা পরবর্তীতে যখন তার উপযুক্ত আবহাওয়া পায় তখন ওটা বাদামি সাদা ছত্রাকে ভরে যায়। এক্ষেত্রেও কিন্তু পুষ্পমঞ্জরি আক্রান্ত হতে পারে। দুটোর ক্ষেত্রেই আমরা কপার অক্সিক্লোরাইড বা মেটালাক্সিল ম্যানকোজেবের মিশ্রণ যেটা পাওয়া যায় বা ম্যানকোজেব যদি স্প্রে করা হয় তাহলে এই রোগগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আর একটা রয়েছে পাউডারি মিলডিউ। যদি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 60% নিচে হয়, যদি টেম্পারেচার একটু বেশি হয় অর্থাৎ 15 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং বৃষ্টি নেই, এই সময় কিন্তু পাতার যে কোনো সাইডে অনেকটা গোলাকার সাদা রঙের ময়দার মতো ছোপ দাগ দেখা যায় এবং পরবর্তীতে পুষ্পমঞ্জরিতেও কিন্তু এটা আক্রমণ হতে পারে। এর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে, অর্থাৎ জমি আগাছামুক্ত রাখতে হবে এবং যদি প্রথম দিকে আক্রান্ত গাছ যেগুলো আমরা দেখতে পাবো সেগুলো ওখান থেকে তুলে ফেলতে হবে। এবং যদি রাসায়নিক ছত্রাকনাশক আমাকে ব্যবহার করতে হয় তাহলে সালফার ঘটিত ছত্রাকনাশক যেমন সালফার 80% ওয়েটেবল পাউডার 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আরেকজন কৃষক বন্ধু প্রশ্ন করেছিলেন যে ব্যাকটেরিয়া জনিত যে ধসার কথা বা ওটাকে বলা হয় ব্ল্যাক রড বা কালো পচা রোগ। এটা সাধারণত পাতাতে হলুদ ছোপ ছোপ দাগ দেখা যায়। অ্যাকচুয়ালি পাতাতে ক্লোরোসিস হয় এবং ক্লোরোসিসটা কিনারা থেকে মধ্যশিরার দিকে নামতে থাকে এবং ইংরাজি ভি আকৃতির হয়। ছবিতে যদি দেখেন তাহলে এটা বোঝা যাবে এবং ভি শেপের গোড়ার দিকটা মধ্যশিরা স্পর্শ করে। পরবর্তীতে পাতার অন্যান্য শিরাগুলো বাদামি বা কালচে বর্ণ ধারণ করে। এইটা শুধুমাত্র পাতায় নয়, কাণ্ডেতেও মানে মাটির ওপরে গাছের গোড়ার দিকে প্রথমে কালো রেখা দেখা যায়, যে রেখাটা ক্রমশ বাড়তে থাকে এবং কাণ্ডটাকে ঘিরে নেয় এবং আলটিমেটলি কাণ্ডের ভেতরের অংশটা পচে যায় এবং কাণ্ডটা ফাঁপা হয়। তো এক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বলতে কপার অক্সিক্লোরাইড জাতীয় ওষুধ স্প্রে করলে ব্যাকটেরিয়াজনিত রোগ কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। যাক, আমাদের আপনার বলার সঙ্গে সঙ্গে সবগুলো ছবি দর্শক বন্ধুরা দেখতে পেয়েছেন আশা করছি। প্রদীপবাবু, একটু বলুন যে আমরা শস্য সুরক্ষা করব অর্থাৎ শস্যকে বাঁচাবো সুসংগত উপায়, অর্থাৎ বেশি খরচ করব না, বেশি মানে রাসায়নিকের ওপর আমরা যাব না, কিভাবে আমরা এই শস্যকে বাঁচাতে পারি? মানে অনেকগুলো বিষয় আছে, আমি কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় বলি যেগুলোকে যদি আমরা মেনে চলি তাহলে আমরা অনেকটা উপকার পাবো। যেমন প্রথম এবং প্রধান যেটা আমাদের বেশিরভাগ কৃষক বন্ধুই করেন না, সেটা হচ্ছে আমি আগেও একবার বলেছি, সেটা হচ্ছে বীজ শোধন করা। এবং আবার একবার মনে করিয়ে দিই, বীজ শোধন করতে হবে দুটো ওষুধ দিয়ে, একটা ছত্রাকনাশক, একটা কীটনাশক। প্রথম 30 দিন গাছকে কোনো রকমের রোগ বা কোনো রকমের পোকার আক্রমণের হাত থেকে রক্ষা করাটা আমাদের প্রাথমিক জরুরি শর্ত, তা দিয়ে আমাদের এটা করতে হবে। 2, সেটা হচ্ছে যে আমরা এই জাপ পোকা নিয়ন্ত্রণ করার জন্য আমরা হলুদ স্টিকি ট্র্যাপ একটা পাওয়া যায়, বা আপনারা যে কোনো একটা প্যান তার মধ্যে একটু জল দিয়ে সেটাকে হলুদ রং করে গাছের যে লেভেল অর্থাৎ গাছ যতটুকু উঁচু আছে ওই লেভেলে যদি আপনারা বসিয়ে রাখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে কখন আপনাদের জমিতে এই জাপ পোকার আক্রমণ হচ্ছে। এবং নিয়মিত মাঠ পরিদর্শন এবং প্রথম অবস্থাতেই আপনাদেরকে ইন্টারভেন করা, অর্থাৎ প্রথম অবস্থাতেই সিদ্ধান্ত নেওয়া যে কখন আমাদের কি করতে হবে, তাকে চিহ্নিত করা সেখানে কি রোগ হয়েছে না পোকা হয়েছে, রোগের জন্য রোগের ওষুধ, পোকার জন্য পোকার ওষুধ ব্যবহার করতে হবে। আচ্ছা, এবারে সুজয়বাবু আপনার কাছে জেনে নিই, সময় একেবারে শেষের দিকে, খুব সংক্ষেপে একটু বলুন যে আর কি ধরনের সুসংগত উপায় রোগ দমন কিভাবে করবেন চাষি বন্ধুরা? হ্যাঁ, দেখুন, কৃষকদের এলাকায় কোন রোগের প্রবণতা বেশি সেটা আগে জেনে নিতে হবে এবং সেই রোগের প্রতিরোধী বা সহনশীল জাত তার চাষ করতে হবে। 1 নম্বর, বীজ শোধনের কথা ডক্টর দে বলেছেন। এরপর যেটা হচ্ছে জমি যখন আমরা তৈরি করব ভালোভাবে যেন সমতল হয়, লেভেল যেন ঠিকঠাক থাকে।
তারপর হচ্ছে জমিতে যখন আমরা জৈব সারের পরিমাণ যতটা সম্ভব আমরা বাড়াবো এবং এই জৈব সারের সাথে আমরা জৈব ছত্রাকনাশক ব্যবহার করব এবং মাটি পরীক্ষার ভিত্তিতে মাটির অম্লত্ব শোধন করতে হবে এবং সুষম হারে সার দিতে হবে। পটাশ সারের উপর গুরুত্ব দিতে হবে, কারণ পটাশ সার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর জমি অনেকটা মানে যতটা সম্ভব আগাছা মুক্ত রাখতে হবে এবং জমির আল পরিষ্কার রাখতে হবে, কারণ আগাছার রোগ জীবাণু কিন্তু এই ফসলের রোগ জীবাণু কিন্তু এই আগাছার মধ্যে বা আলে থাকা আগাছার মধ্যে কিন্তু আশ্রয় নিতে পারে। আর যখনই আমরা এগুলো দেখতে পাবো তখনই কিন্তু আমরা এটা তুলে দেবো। আর যদি দেখা যায় যে এমন কোনো রোগ হচ্ছে যেখানে সর্ষে চাষ করতে পারছি না, তাহলে ওই জমিতে সর্ষে চাষ না করে নন হোস্ট ক্রপ বা এমন ফসল যেখানে সর্ষের ওই রোগগুলো আক্রমণ করতে পারে না, যেমন ধরুন ভুট্টা বা গম, এগুলো আমরা কিন্তু তখন চাষ করতে পারি। ঠিক, তাহলে দর্শক বন্ধুরা আপনারা তো নিশ্চয়ই শুনতে পেলেন যে কিভাবে সর্ষে ক্ষেতের শস্য সুরক্ষা করতে হবে। অর্থাৎ এই আলোচনা থেকে একটা কথা পরিষ্কার যে আপনারা নিয়মিত মাঠ পরিদর্শন করুন, কোন রোগ হয়েছে সেটাকে জানুন এবং বিশেষজ্ঞের পরামর্শ নিন। নিকটবর্তী যে সমস্ত ব্লকের কৃষি দপ্তর আছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং তাদের পরামর্শ নিতে পারেন। এবং আজকের বিশেষজ্ঞরা যেমনভাবে বললেন, যেমন উপদেশগুলো দিলেন, ঠিক এইভাবে যদি আপনারা আপনাদের জমির শস্যকে সুরক্ষা করে রাখেন তাহলে কিন্তু আপনাদের শস্যের ফলন অনেকটাই বেড়ে যাবে। আজকের আলোচনা এখানেই শেষ করি। ঘড়ির কাঁটা বলছে কিন্তু আলোচনা শেষ করতে হবে। আপনাদেরকে ধন্যবাদ। নমস্কার। 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 নমস্কার।